এবার যে খবরের দিকে নজর রাখবো, ভোটের পরই বহু পঞ্চায়েত প্রধানের খোঁজ নেই, আর যার ফলে রাজ্যে থমকে 125 দিনের কাজ। পঞ্চায়েত দপ্তরের মাথায় হাত, কারণ ভোটের পর থেকে প্রায় 2 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত পঞ্চায়েত প্রধানের বহু পঞ্চায়েতে প্রধানের খোঁজ নেই। তাই রাজ্যে থমকে 125 দিনের কাজ। পঞ্চায়েত দপ্তরের মাথায় হাত। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, তাহলে এবার কি করবে, কি ভাবনা রাজ্যের? দেখো, যেটা দেখা যাচ্ছে যে 125 দিনের কাজ রাজ্যে শুরু হয়েছে 1 জুলাই থেকে, কিন্তু বহু পঞ্চায়েত প্রধানের খোঁজ নেই। আর সেই কারণেই 125 দিনের কাজ শুরু হলেও রাজ্যের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতে এখনো পর্যন্ত 125 দিনের কাজ শুরু করা যাচ্ছে না। আর তা নিয়ে রীতিমতো চিন্তায় উদ্বিগ্ন পঞ্চায়েত দপ্তর যে কিভাবে এই 125 দিনের কাজ শুরু করা যাবে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে পরিকল্পনা আগেই নেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 সালের যে আইন রয়েছে সেই আইন সংশোধন করার, এবং সেই আইন সংশোধন করে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা নিয়ে রাজ্য সরকারের আধিকারিকদের হাতে দেওয়া। কিন্তু সেটা এখনো সময় সাপেক্ষ ব্যাপার। তার কারণ এই আইন সংশোধন করতে গেলে সেক্ষেত্রে আইন দপ্তরের কাছে পাঠাতে হবে, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিতে হবে, এবং তারপর বিধানসভায় এই আইন সংশোধনের জন্য পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973কে সংশোধনী আকারে পেশ করতে হবে। সেটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে রাজ্যে যে 3339টি মতো গ্রাম পঞ্চায়েত রয়েছে, তার মধ্যে শুধুমাত্র 10% সামান্য বেশি পঞ্চায়েতে এই 125 দিনের কাজ শুরু করা সম্ভব হয়েছে। বেশিরভাগ পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত প্রধানদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি দীর্ঘদিন ধরে এই 100 দিনের কাজ না হওয়ার দরুন যেটা সমস্যা হয়েছে যে অধিকাংশ পঞ্চায়েতেই এই কাজ শুরু করা যাচ্ছে না। কারণ বর্তমানে রাজ্যের যে পঞ্চায়েত আইন রয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে পঞ্চায়েত প্রধানদের হাতে আর্থিক ক্ষমতা রয়েছে। আর যেহেতু পঞ্চায়েত প্রধানদের হাতে আর্থিক ক্ষমতা রয়েছে, টেন্ডার করার ক্ষমতা রয়েছে, তাই 125 দিনের কাজ শুরু করতে গেলে পঞ্চায়েত প্রধানদেরই কার্যত সেই ক্ষমতার প্রয়োগ করতে হবে, অর্থাৎ পঞ্চায়েত প্রধানদের মাধ্যমেই কাজ শুরু করতে হবে। আর এই জায়গাতেই সমস্যার মধ্যে পড়েছে রাজ্য সরকার। কারণ 1 জুলাই থেকে 125 দিনের কাজ শুরু হলেও দেখা যাচ্ছে কালিম্পং, দার্জিলিং এর মতো জেলাতে এখনো পর্যন্ত কাজই শুরু করা যায়নি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ জেলাতে বেশিরভাগ পঞ্চায়েতেই এই কাজ শুরু করা যায়নি। যদিও আবার অন্য ছবিও দেখা যাচ্ছে, বাঁকুড়া জেলায় তুলনামূলকভাবে একাধিক পঞ্চায়েত তার 125 দিনের কাজ শুরু করছে। অর্থাৎ প্রায় 2 সপ্তাহ হতে চললেও এখনো পর্যন্ত একাধিক পঞ্চায়েতে, সংখ্যাটা প্রায় 2900-র কাছাকাছি, যে গ্রাম পঞ্চায়েতগুলিতে এখনো পর্যন্ত 125 দিনের কাজ শুরু করা যায়নি। আর সেই কারণেই আইন সংশোধনের কথা ভাবছে রাজ্য, কিন্তু এখনো সেটা সময় লাগবে। আর তাই বিভিন্ন পঞ্চায়েত প্রধানদের কি করে কাজে নামানো যায় তার জন্য জেলা শাসকদের মারফত বার্তাও পাঠানো হচ্ছে, যাতে তারা কাজ শুরু করেন, 125 দিনের কাজ শুরু করা যায়। কারণ কেন্দ্রীয় বরাদ্দ এসে গেছে এই 125 দিনের কাজ শুরু করার জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, যারা জব কার্ড হোল্ডার তাদেরকে কাজ দিতে হবে। কিন্তু এক্ষেত্রে পঞ্চায়েত প্রধানদের অনুপস্থিতির জেরে যাতে 125 দিনের কাজ থমকে না যায়, সেই কারণেই পঞ্চায়েত দপ্তরের তরফে জেলা শাসকদের প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হচ্ছে। বেশ, পঞ্চায়েতে প্রধানের কোনো হদিশ নেই, তারা বেপাত্তা। আর বিশেষ করে এই যে 100 দিনের কাজ ছিল, সেটা 125 দিনের করেছে প্রধানমন্ত্রী, সেই কাজ চালু হচ্ছে না, প্রধান আসছে না। 100 দিনের কাজ আছে এখন, ওইগুলো কাজের জন্য সব জায়গায় কাজ চলতেছে, আমাদের এদিকে চলছে না। সেটা কারণ কি? অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার লোকেরা পালিয়ে গেছে, কেউ তাদের তাড়িয়েও দেয়নি। রাজনৈতিক বিপর্যয়, টাকা ফেরত দিতে হবে, এই জন্য পালিয়েছে ওরা। কিন্তু পঞ্চায়েত পুরসভা বন্ধ থাকার জন্য সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আমরা আজকে বলে দিলাম যে পঞ্চায়েতে সচিব আছে, সচিব কাজ করবেন। পঞ্চায়েত অফিসকে অচল করে রাখার কোনো অধিকার কোনো ব্যক্তি বা কোনো দলের নেই। 1 জুলাই থেকে রাজ্যে চালু হয়ে গিয়েছে ভিবি জিরামজি প্রকল্প। 100 দিনের বদলে 125 দিনের কাজ, কিন্তু প্রধান উপপ্রধানদের দেখা না মেলায় অনেক জায়গাতেই কাজ শুরু হয়নি। বিজেপির দাবি, ডিমের আতঙ্কেই উধাও তৃণমূলের এই প্রধান উপপ্রধানরা। আমরা যা চুরি করেছি, বাইরে বেরোলে ডিম খাবো, মানুষ প্রশ্ন করবে।
রাজ্যে পালা বদলের পরে তৃণমূলের জমানার ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে আসছে। তৃণমূল নেতাদের দেখলেই ডিম ছুটছে ক্ষিপ্ত জনতা। বিজেপির দাবি, ডিম আতঙ্কে দেখা মিলছে না তৃণমূল পরিচালিত কয়েক হাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের। এর প্রভাব পড়েছে গ্রামে গঞ্জে। বেশ কিছু এলাকায় শুরুই করা যায়নি 125 দিনের কাজ। এই প্রকল্পের কাজ কোথায় হবে, কারা কাজ পাবেন, কাদের জব কার্ড দেওয়া হবে, এই সমস্ত বিষয় নিশ্চিত করেন পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানরা। তারা অফিসে না যাওয়ায় 125 দিনের কাজ শুরুই করা যায়নি। যেমনটা হয়েছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বিশপুর গ্রাম পঞ্চায়েতে। স্থানীয়দের দাবি, 4 মের পর থেকে প্রধান উপপ্রধানের দেখাই মেলেনি। হিঙ্গলগঞ্জে বিশপুর পঞ্চায়েত, এই বিশপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বিগত 2 মাস তারা পঞ্চায়েতে আসছে না। সারা রাজ্য জুড়ে এই যে 125 দিনের কাজে যে ঘোষণা হচ্ছে, সেই কাজ শুরু হয়েছে সর্বত্র, কিন্তু আমরা আমাদের এই বিশপুর গ্রাম পঞ্চায়েতে সেই কাজ এখনো শুরু করতে পারিনি। তার অপদার্থতা হচ্ছে বিশপুর গ্রাম পঞ্চায়েতের এই প্রধান উপপ্রধান, এরা এখনো পর্যন্ত উপস্থিত নেই বিশপুর গ্রাম পঞ্চায়েতে, যার জন্য সমস্ত কিছুর ব্যাপারে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। ওই 125 দিনের কাজ হচ্ছে না, এই যে আমাদের সমস্যা হচ্ছে। 125 দিনের কাজ শুরু হয়নি? না, শুরু হয়নি, এই সমস্যা। আপনারা কি চাইছেন? ও কাজ হোক, আমরা এইটা চাচ্ছি। কোনো কাজ ওদের জন্য হচ্ছে না, যেহেতু প্রধান উপপ্রধান এনাদের তো একটা স্বাক্ষর লাগে। একই ছবি উত্তরবঙ্গেও। দার্জিলিং এর নকশালবাড়ি, এখানকার লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতেও শুরু হয়নি 125 দিনের কাজ। অভিযোগ একই, পঞ্চায়েতে প্রধান উপপ্রধানের অনুপস্থিতি। 100 দিনের কাজ আছে এখন, ওইগুলা কাজের জন্য সব জায়গায় কাজ চলতেছে, আমাদের এদিকে চলছে না। সেটা কারণ কি? এনারা অনুপস্থিত থাকাতে আমরা কোনো লোকের পরিষেবা পাচ্ছে না। যেরকম পানীয় জল হলো, যেরকম পাড়ায় পাড়ায় 100 দিনের কাজ চালু হয়েছে, সেটাও হচ্ছে না আমাদের এখানটায়। আমি ভার্চুয়াল মিটিং করেছি সমস্ত প্রধানদের সঙ্গে। এই যে 3339 প্রধান, তার মধ্যে 2610 মতো প্রধান উপস্থিত ছিলেন আমার ভার্চুয়ালি। আমি বলেছি তাদেরকে, আপনারা এসে কাজ করুন। একটা মৃত্যুর জন্য সার্টিফিকেট লাগে, নাহলে মরা পড়ানো যায় না। সরকারি প্রকল্প, সেখানে সার্টিফিকেট লাগে। যদি না পায় তো মানুষের সমস্যা হবে। পঞ্চায়েত ব্যবস্থাটা এত গুরুত্বপূর্ণ আর এত অধিকার দেওয়া হয়েছে পঞ্চায়েতের হাতে, আর তারা বাড়িতে বসে আছে, কেউ পালিয়ে গেছে। তাই আমি আহ্বান করেছি, আপনারা আসুন, সমস্যা হলে আমরা দেখব, পুলিশ প্রশাসন সহযোগিতা করবে। আমার এমএলএদের বলেছি সহযোগিতা করতে, যাতে কাজটা হয়, মানুষ যাতে পরিষেবা পায়। অনুপম শাহ, বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি বিধাননগরে মুখ্যমন্ত্রী তিনি পৌঁছেছেন সেবা কেন্দ্রের উদ্বোধন। আর সেই সেবা কেন্দ্রের উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়ের সেবা কেন্দ্র, আর সেই সেবা কেন্দ্র উদ্বোধনে বিধাননগরে নয়া সেবা কেন্দ্র, আর সেই সেবা কেন্দ্রের উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে উত্তরীয় সম্বর্ধনা জানাচ্ছেন ওখানে যারা উপস্থিত রয়েছেন। এবং সরাসরি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি সেবা কেন্দ্র এবং নতুন সেবা কেন্দ্র বিধাননগরে স্বাস্থ্যমন্ত্রীর সেবা কেন্দ্রের উদ্বোধন, আর সেই উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, বিধাননগরের নাগরিকদের জন্য তাদের পরিষেবা যাতে সঠিকভাবে দেওয়া যায়, সেই লক্ষ্যেই শারদত্ত মুখোপাধ্যায়, যিনি তুমি জানো যে এলাকার বিধায়ক এবং স্বাস্থ্যমন্ত্রী, তিনি একটি সেবা কেন্দ্র তৈরি করেছেন বিধাননগরে। সেই সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতীতে আমরা দেখেছি নাগরিক পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ কিন্তু সামনে আসতো, কিন্তু এবারে কিন্তু নতুন সরকার বদল হতেই নাগরিকদের যে পরিষেবা দেওয়ার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই এই ধরনের সেবা কেন্দ্র, এখান থেকে নাগরিকরা তারা প্রতিনিয়ত এসে তাদের অভাব অভিযোগ, তাদের সমস্যার কথা এখানে জানাতে পারবেন। এবং এই সেবা কেন্দ্র থেকে একদিকে যেমন বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায় তিনি থাকবেন বা তার প্রতিনিধিরা থাকবেন, সেই সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করে চটজলদি যাতে সমস্যার সমাধান করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু এই সেবা কেন্দ্র তৈরি করা হচ্ছে। শুধুমাত্র অভাব অভিযোগই নয়, এই ধরনের যে সেবা কেন্দ্র, সেই সেবা কেন্দ্র থেকে নাগরিকদের একাধিক নানান পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ নাগরিকদের সুবিধার্থেই এই ধরনের সেবা কেন্দ্র, যেটা বিধাননগরে শারদত্ত মুখোপাধ্যায় যিনি স্থানীয়, যিনি বিধায়ক এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী, সেই CF 312 সেই ব্লকেই কিন্তু সেবা কেন্দ্র গড়ে উঠেছে। এবং যে সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী শারদদাস মুখোপাধ্যায়। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সেবা কেন্দ্রের ভেতরে তিনি প্রবেশ করেছেন। কেমন হয়েছে সেবা কেন্দ্র সাজিয়ে তোলা হয়েছে সেই বিষয়টা তিনি পরিদর্শন করছেন এবং সেবা কেন্দ্র গড়ে ওঠার ফলে এলাকার মানুষজনের অনেকটাই নাগরিক পরিষেবা সংক্রান্ত যে অভাব অভিযোগ বা হয়রানিটা অনেকটাই মিটছে, এমনটাই মনে করা হচ্ছে। অর্থাৎ নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই নাগরিকদের কোনো রকম যাতে সমস্যা না হয়, তাদের অভাব অভিযোগ থাকতেই পারে, সেই সংক্রান্ত বিষয় যাতে অবিলম্বে সমস্যার সমাধান করা যায়, মূলত সেই লক্ষ্যেই এই ধরনের সেবা কেন্দ্র। অর্থাৎ বলা যেতেই পারে বিধাননগরের, তোমাকে জানিয়ে রাখা দরকার যে বিধাননগরের বিধানসভা একটি বড় একটি বিধানসভা কেন্দ্র, শুধুমাত্র একটি সেবা কেন্দ্র নয়, আগামী দিনে এই ধরনের সেবা কেন্দ্র আরো তৈরি করা হবে যাতে সাধারণ মানুষজন এখানে এসে তাদের অভাব অভিযোগ সমস্যার কথা জানাতে পারেন এবং সেবা কেন্দ্র থেকে একাধিক সুবিধা তারা নিতে পারেন। এবং এই মুহূর্তে শারদদাস মুখোপাধ্যায়, যিনি এলাকার বিধায়ক এবং স্বাস্থ্যমন্ত্রী, তিনি রয়েছেন, মুখ্যমন্ত্রী রয়েছেন ভেতরে এবং সেবা কেন্দ্রে এই মুহূর্তে ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে সেবা কেন্দ্রের ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো। বেশ। এনসিপিআই নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত স্পিকারের। সুদীপ কাকলির সঙ্গে বৈঠকের পর ইঙ্গিত স্পিকারের। আমরা গত মাসেই দেখেছিলাম যে চিঠি দিয়েছিলেন 20 সাংসদ, গত মাসেই স্পিকারকে চিঠি 20 সাংসদের। সোমবার শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। আর তার আগে যে প্রশ্নটা আসছে এনসিপিআই নিয়ে আজই কি চূড়ান্ত সিদ্ধান্ত স্পিকারের, জানাবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে। দেখো, এখনো পর্যন্ত সেই সম্ভাবনার কথাই কিন্তু জানা যাচ্ছে। গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বৈঠক হয় স্পিকার ওম বিড়লার। তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে আজই সেই চিঠি চলে আসবে যেখানে এই এনসিপিআই এর সদস্য 20 সাংসদ তারা যে পৃথক বসার আবেদন জানিয়েছিলেন তাদের জন্য কোন আলাদা জায়গা বসার জায়গা অলট করা হচ্ছে এবং একই সঙ্গে তারা যে আলাদা ঘর চেয়েছিলেন তাদের সাংসদদের বসার জন্য এবং দলীয় কার্যালয় হিসেবে যেটা কাজ করবে সংসদ চত্বরে একটি ঘরের তারা আবেদন জানিয়েছিলেন, সেই বিষয়েও তাদেরকে আজকে চূড়ান্ত জানানো হতে পারে স্পিকারের তরফ থেকে। এবং যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি সূত্র মারফত, যে এই এনসিপিআই এর যে নতুন 20 জন সাংসদ তাদের দলনেতা হতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং সঙ্গে থাকো। অধিকারী জানা সেবা কেন্দ্রের উদ্বোধন করে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগরের নয়া সেবা কেন্দ্র, স্বাস্থ্যমন্ত্রীর সেবা কেন্দ্র, আর সেই সেবা কেন্দ্র উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উদ্বোধন করে বেরিয়ে যাচ্ছেন। এবার যে খবরের দিকে নজর রাখবো, ছেলের খুনের বিচার চেয়ে আদালতে বাবা। দাঁতনে বিজেপি কর্মীর ছেলে খুন, বাবাকে বাঁচাতে গিয়ে ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগ, আর এবার ছেলের খুনের বিচার চেয়ে আদালতে বাবা। শঙ্কর রয়েছে আমার সঙ্গে, শঙ্করের সঙ্গে কথা বলবো। শঙ্কর, কবের ঘটনা, ঠিক কি অভিযোগ? দেখো, দাঁতনের বাসিন্দা অজয় জানা বিজেপি করতেন। 2020 সালে 17 জুন কুশমি এলাকায় বিজেপির কয়েকজন কর্মীকে নিয়ে গৃহ সম্পর্ক অভিযান করছিলেন অজয় জানা। সেই সময় অজয় জানার সঙ্গে বেশ কয়েকজন ছিলেন, তাদের উপরে চড়া হয়েছিল তৃণমূলের হারমাদ্রা বলে অভিযোগ। এরপরেই বাবাকে বাঁচাতে গিয়ে পবন জানা তার বাবাকে বাঁচাতে যায়, আর তার মধ্যে গুরুতর আহত হয় এই পবন জানাকে স্থানীয় বলা যায় যে হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে কলকাতা রেফার করা হয়েছিল, পরের দিন তার মৃত্যু হয়েছিল। এই তৃণমূল আমলে বারবার পুলিশের কাছে গিয়ে তার এফআইআর করা হয়েছিল। 28 জনের বিরুদ্ধে এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু এত বছর কেটে গেলেও বলা যায় যে পুলিশ কিন্তু এই ব্যাপারে কোনো পদক্ষেপ করেনি। সরকার পরিবর্তন হতেই বাবা আবার আদালতের দ্বারস্থ হয়েছেন। অজয় জানার অভিযোগ যে দীর্ঘদিন ধরে ছেলের বিচার চেয়ে তৃণমূলের আমলে বহু দরজায় তিনি গেছেন, মুখ্যমন্ত্রীকে চিঠি পর্যন্ত লিখেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। শেষমেশ নতুন সরকার এসছে, তারা বুক বেঁধেছে যে এইবার ছেলের বিচার পাবেন, তাই তারা প্রথমে দাঁতনের আদালতে গেছে, এরপরে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যাবেন এবং ছেলের বিচার চেয়ে তিনি আবেদন জানাবেন বলে জানিয়েছেন। বেশ।
2020-তে আমার ছেলে রাস্তায় বেরিয়েছিল, ওখানে একটা গন্ডগোল হয়েছিল, আমার ছেলেকে কাটারি দিয়ে মাথায় আঘাত করেছে। কারা মেরেছিল? ওরা টিএমসি হাতমারা বাহিনী। কি নাম ছিল? ওরা গণেশপুরের আন্ডারে। কেন মারলো কেন আপনার ছেলে? আমি বিজেপি করি বলে, আর ওরা আমাকে যখন মারলো আমার মাথা ফেটে গেল, পড়ে গেছিলাম, আমার ছেলে তুলতে গিয়ে ওকে আঘাত করে। কোর্টে এসেছি সুবিচার চাই, মুখ্যমন্ত্রীকে বলবো যে দোষীদের যেন শাস্তি হয়। যে খবরের দিকে নজর রাখবো, বঙ্গোপসাগরে ফের ট্রলার ডুবন্ত ট্রলার থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে মৎস্যজীবীকে। কতজন মৎস্যজীবী ছিলেন সেই ট্রলারে জানবো। বঙ্গোপসাগরে ফের ট্রলার কাকদ্বীপের মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। রাতে ঢেউয়ের চাপে ফেটে যায় পাটাতন। ট্রলারটি এখনো উদ্ধার করা যায়নি, তবে মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। 13 জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে বঙ্গোপসাগরে ফের ট্রলার গতকাল আমরা দেখেছিলাম যে 9 জনের দেহ উদ্ধার হয়েছে, 7 জনের খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। আর এরই মধ্যে বঙ্গোপসাগরে ফের ট্রলার ডুবন্ত ট্রলার থেকে 13 মৎস্যজীবীকে উদ্ধার। কাকদ্বীপের 13 মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। এবং ঠিক কি হয়েছিল, কিভাবে উদ্ধার, কতজন, 13 জনই কি সেই ট্রলারে ছিলেন নাকি আরো মৎস্যজীবী ছিলেন জানবো। বিশ্বজিৎ হালদার রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ। হ্যাঁ দেখো, বঙ্গোপসাগরে আবার একটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়েছে। গতকাল রাতে এই বঙ্গোপসাগর থেকে ফেরার সময় এই কাকদ্বীপের একটি ট্রলার এফবি সিদ্ধি বিনায়ক নামে ট্রলারটিতে 13 জন মৎস্যজীবী ছিলেন। এবং সেই যখনই বকখালি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে তারা যখন ফিরে আসছিলেন, সেই ফেরার পথে একেবারে সমুদ্র উত্তাল থাকায় তাদের যে ট্রলারের যে তলা, সেই তলা ফেটে যায়, ফেটে গিয়ে একেবারে ট্রলারটি সম্পূর্ণভাবে ডুবে যায়। এবং আশেপাশে আরো অন্যান্য ট্রলারও সেই সময় ফিরছিল। ঠিক তারা কিন্তু এই ঘটনাটি দেখতে পান এবং 13 জন মৎস্যজীবীকে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে। যদিও এখনো পর্যন্ত যে ট্রলারটি ডুবে গিয়েছে, সিদ্ধি বিনায়ক যে ট্রলারটি, সেই ট্রলারটির কিন্তু এখনো কোনো খোঁজ নেই। উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। যদিও এই মুহূর্তে মৎস্যজীবীরা যেটা বলছে যে এই মুহূর্তে সমুদ্র প্রচন্ড পরিমাণে উত্তাল এবং শুধু একটা ট্রলার না, দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ ট্রলার কিন্তু এই মুহূর্তে উপকূলের দিকে কিন্তু চলে এসেছে। বেশ। এই মুহূর্তে সুভাষ সরোবরের ছবি দেখাচ্ছি আপনাদের। সুভাষ সরোবরে পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রার কাছে নালিশ প্রাতঃভ্রমণকারীদের। সুভাষ সরোবরে অসামাজিক কাজের অভিযোগ, রাতে গেট খোলা রাখার অভিযোগ করেন যারা মর্নিং ওয়াকে আসেন। জুয়া, সাট্টা, গাঁজা বিভিন্ন জায়গায় চলছে। বলেছি সিকিউরিটিকে, আমার এখানে আধিকারিকরাও ছিলেন, তাদেরকে সমস্ত বলা হয়েছে, তারা লিখে নিয়েছেন। কিছু একটা জায়গাতে জঙ্গল বানানোর জন্য বলা হয়েছিল, সেই জঙ্গলটা খুব একদমই ওয়েল মেনটেন নয়। গাছগুলোকে মেনটেন করা, রং করা, রাস্তাগুলোকে ঠিক করা, পাশে যে মাঠগুলো রয়েছে বাচ্চারা খেলছে সেগুলোকে ওয়েল মেনটেন করা, ঝোপঝাড় যাতে না থাকে। সুভাষ সরোবর পরিদর্শনে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, আর সেখানেই আবর্জনা দেখে রীতিমতো ক্ষেপে আগুন, অর্থাৎ ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল। এজেন্সির সাফাই কর্মীদের তুলোধনা, প্রয়োজনে এজেন্সি বদলের হুঁশিয়ারি দেন অগ্নিমিত্রা পাল। কারি টাকা নিচ্ছে প্রত্যেক মাসে, কিন্তু তার কোনো সার্ভিস নেই। ইদার সার্ভিস দিন, আর নয়তো টেন্ডার ক্যান্সেল করে দিচ্ছি, অন্য টেন্ডার হয়ে অন্য লোক কেউ আসবে। কোনো বাথরুমে জল নেই, কোনো বাথরুমে ইলেকট্রিসিটি নেই, এমনি কোনোদিন পরিষ্কার হয় না। আসবো বলে পরিষ্কার করেছে। জায়গায় জায়গায় লাইট ভেঙে গেছে, লাইটগুলোকে আমি বলেছি একটা এস্টিমেট দিতে। যারা 15 বছর ধরে এই অ্যাডভান্টেজটা নিয়েছে সরকারের, আগের সরকার কিছু বলেনি, আন্ডার দ্য টেবিল ডিলিং ছিল, তাদের যে ডিউজ আছে সেখান থেকে তারা আমাকে মেরামতটা করে দেবে। কখনো সুপার বাইকে, কখনো স্টুডিও মাইকে, কখনো লাঠি খেলা, কখনো ফুটবল, কখনো স্টুডিওয় মাইকে। দিলীপ ঘোষ মানেই যেন রাজনীতির চেনা গণ্ডিতে অচেনা মেজাজ। এবার গান গাইলেন, ঝালমুড়ির গান। আমাদের ঝালমুড়ি, মন ভরে খান ঝালমুড়ি।
গানের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, কিন্তু যিনি গান গাইছেন তিনি যদি রাজনীতিক হন তাহলে সেই গান কি রাজনীতি থেকে দূরে থাকতে পারে? বিশেষ করে গায়কের নাম যদি হয় দিলীপ ঘোষ আর গান যদি হয় ঝালমুড়ি। উনুনে চালকে গরম বালিতে যাই না নাড়া নাড়ি, সাদা সাদা মুড়ি পাবে সৌর মোটা মুড়ি। উনুনে চালকে গরম বালিতে যেই না নাড়ানাড়ি, সাদা সাদা মুড়ি পাবে সরু মোটা মুড়ি। এই হলো গানের লাইন। কথা ও সুর লোকেশ গিরি, গাইছেন দিলীপ ঘোষ। রাজ্যের মন্ত্রী, বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতা, তবু সময় বের করে নিজেই বানান চার, টোপ দিয়ে ছিপ হাতে বসে পড়েন দিলীপ ঘোষ। সবার প্রিয় দিলীপদা কখনো দু হাতে ঘোরান গদা, কখনো লাঠি নিয়ে জমিয়ে দেন ময়দান, কখনো জোরে শট, ফুটবল জড়িয়ে যায় জালে। দিলীপ ঘোষ মানে অন্যরকম, চরম ব্যস্ততার মাঝে অবসরে সস্ত্রীক টয় ট্রেনে। দিলীপ ঘোষ মানেই সুপার বাইকে ধুম মচালে। কখনো ডাবের জল খেতে খেতে চলে যান স্টুডিওয়ে গানের রেকর্ডিং এ। গান ভালোবেসে গান, দিলীপের দাবি এ গানে শুধু মন নয় শরীরও ভালো হয়ে যাবে। এত লোক গান করছে, আমি এটা করতে পারি না? আর খুব একটা খারাপ গান করিনি। মমতা ব্যানার্জি কবিতা শুনে যাদের শরীর খারাপ হয়েছিল, আমার গান শুনলে শরীর ভালো হয়ে যাবে। গান গাইছেন তা ভালো, কিন্তু ঝালমুড়ি কেন? 26শে ভোটের বাংলায় ঝড় তুলেছিল ঝালমুড়ি। প্রচারে বেরিয়ে ঝাড়গ্রামে ঝালমুড়ি খান প্রধানমন্ত্রী। পদ্ম ব্রিগেডের কথায় একদিকে যখন ঝালমুড়ি, অন্যদিকে তখন ঝাল। গত কয়েকটি নির্বাচনের মতো এবারেও বিজেপিকে বহিরাগতর দল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল, কিন্তু এবার সফল হয়নি। সৌজন্যে বিজেপির নীতি এবং প্রধানমন্ত্রীর কৌশল। এরপর বঙ্গে বিপুল জয়, কলকাতা থেকে দিল্লি সর্বত্র ঝালমুড়ি। বিদেশেও প্রবাসীদের সামনে প্রধানমন্ত্রীর ভাষণে ঝালমুড়ি। ঝালমুড়ি এবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর গানেও ঝালমুড়ি। নিউজ 18 বাংলা। জিভে জল আনে ঝালমুড়ি।